আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে থার্মোডাইনামিক্সের 27 নম্বর ক্লাস। আমরা রেফ্রিজারেশনের উপর অঙ্ক করতেছিলাম। আজকে আমরা 3টা অঙ্ক করব। আরও 5টা অঙ্ক আছে শুধু রেফ্রিজারেশনের উপরে, তারপর হিট পাম্পের উপর আরও কয়েকটা অঙ্ক আছে। আজকে আমরা 3টা অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে এটা অনুশীলনের একটা অঙ্ক আমরা করাই দিতেছি। অঙ্কটা একটু পরে দেখি। একটি পারফেক্ট রিভার্স হিট ইঞ্জিন, রিভার্স হিট ইঞ্জিন মানে রেফ্রিজারেটর, রিভার্স মানে উল্টা, ইঞ্জিনের উল্টা মানে রেফ্রিজারেটর। একটি পারফেক্ট রিভার্স হিট ইঞ্জিনে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পানি সরবরাহ করা হয় বরফ বানানোর জন্য আর কি। আচ্ছা, যদি ব্রাইন বা লোনা পানির তাপমাত্রা -10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এই ব্রাইনটা কি? ব্রাইনটা হচ্ছে রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেটরের ভিতরে যে লিকুইডটা থাকে, ওই যে আমি বলছিলাম না যে লিকুইড প্রবাহিত হয়, ওই লিকুইডের তাপমাত্রা কত? -10 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্রাইন বা লোনা পানির তাপমাত্রা -10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে প্রতি ঘন্টায় প্রতি অশ্ব ক্ষমতায় কত কেজি -5 ডিগ্রির বরফ বানানো সম্ভব? বরফের আপেক্ষিক তাপ 0.5 কিলো ক্যালোরি পার কেজি, বরফ গলানোর সূত্র 80 কিলো ক্যালোরি পার কেজি। আচ্ছা, প্রথমে আমরা একটা রেফ্রিজারেটরের চিত্র আঁকি। আমাদের এখানে একটা কক্ষ আছে, হট, এটা হচ্ছে রেফ্রিজারেটর, এইটা হচ্ছে কোল্ড। এদিক থেকে তাপ এদিকে আসবে, এদিক থেকে তাপ এদিকে যাবে। এটা হচ্ছে টি ম্যাক্সিমাম, এটা হচ্ছে টি মিনিমাম, এটা Q1, আর এটা হচ্ছে তোমার Q2। আর রেফ্রিজারেটর একটা কি দিতে হবে? কাজ দিতে হবে, W। ঠিক আছে। এখন ঘটনা হয়েছে, এই রেফ্রিজারেটরের ম্যাক্সিমাম তাপমাত্রা কত? এর আগে গত ক্লাসে একটা অঙ্ক করাইছিলাম, দেখো ওখানে আমরা ম্যাক্সিমামটা ধরছিলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছিলাম। এটা কিন্তু অঙ্কে দেওয়া নাই, এই অঙ্কেও কিন্তু ম্যাক্সিমামটা দেওয়া নাই। ম্যাক্সিমাম তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া নাই, কিন্তু বলছে পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা বলো দেখি, এই তাপমাত্রাটা কোথার? এই তাপমাত্রা হচ্ছে বাইরের তাপমাত্রা, ফ্রিজের বাইরে। পানি কোথায় ছিল? ফ্রিজের বাইরে। তাহলে পানির তাপমাত্রা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এখানকার তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ইজি, বুঝছো ব্যাপারটা? আমরা এর আগের অঙ্কে বলতে খেয়াল ছিল না, গত ক্লাসে এরকম একটা অঙ্ক করাইছিলাম আমরা, যে বাইরে থেকে পানি সরবরাহ করা হয় ফ্রিজের ভিতরে, ওই পানির তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বাইরের তাপমাত্রা কত? যেহেতু পানির তাপমাত্রা 20 ডিগ্রি, তাহলে বাইরের তাপমাত্রাও 20 ডিগ্রি ছিল, কারণ বাইরে থেকে তো পানিটা ভিতরে দেওয়া হয়েছে। এখানে এই অঙ্কেও দেখো পানির তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি, তাহলে আমার বলছে বাইরের তাপমাত্রা কত, বলতে পারবা? বাইরের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বলছে যদি লোনা পানির তাপমাত্রা -10 ডিগ্রি হয়, তার মানে এই রেফ্রিজারেটরের ভিতরে যে একটা রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, ওইটার তাপমাত্রা -10, তার মানে এখানকার তাপমাত্রা আছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ওই ফ্রিজ দ্বারা, তাহলে আমরা যে ফ্রিজ আছে, এই ফ্রিজের বাইরের তাপমাত্রা 20 ডিগ্রি, ভিতরের তাপমাত্রা হয়েছে -10 ডিগ্রি। তার মানে আমরা ধরতে পারি এই ফ্রিজ দ্বারা আমরা -10 ডিগ্রি বরফ বানাইতে পারবো, -10 ডিগ্রির বরফ বানাইতে পারবো। তাহলে আমি ম্যাক্সিমাম মিনিমাম লিখে ফেলি, তাপমাত্রাটা টি মিনিমাম ইজ ইকাল টু, আমি লিখে ফেলি, হ্যাঁ, টি মিনিমাম ইজ ইকাল টু -10 ডিগ্রি সেন্টিগ্রেড। -10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 263 ডিগ্রি ক্যালভিন, 263 ডিগ্রি ক্যালভিন। আর টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু হবে তোমার, টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হচ্ছে 293 ডিগ্রি ক্যালভিন, 293 ক্যালভিন। এখন এই যে এইটা যে ভিতরের তাপমাত্রা আর এটা যে বাইরের তাপমাত্রা, এটা বুঝতে হবে তোমাদের। ভিতরের তাপমাত্রা মানে একটা রেফ্রিজারেটরের ভিতরে যে রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, তার তাপমাত্রা হচ্ছে রেফ্রিজারেটরের ভিতরের তাপমাত্রা, তার তাপমাত্রা কত? -10, তাহলে এটা -10। আর বাইরের তাপমাত্রা কত? বাইরের পানির তাপমাত্রা 20 ডিগ্রি, তাহলে বাইরের তাপমাত্রাও 20 ডিগ্রি, তাহলে বাইরের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ক্লিয়ার হয়েছে? তারপরের লাইন পড়ো, প্রতি ঘন্টায় প্রতি অশ্ব ক্ষমতায় কত কেজি বরফ জমানো সম্ভব? কত কত ডিগ্রির বরফ বানাইতে বলছে দেখো তো একটু খেয়াল করে। -5 ডিগ্রির বরফ বানাইতে বলছে, -5 ডিগ্রির বরফ বানাইতে বলছে। কিন্তু আমরা যে ফ্রিজটা আমরা আঁকছি এখানে, এই ফ্রিজ কিন্তু -10 ডিগ্রি পর্যন্ত বরফ বানাইতে পারে, কিন্তু আমাদের -10 ডিগ্রিতে বরফ বানানো যাবে না, আমাদের -5 পর্যন্ত বরফ বানাইতে হবে। তাহলে আমাদের ধাপটা হচ্ছে এইটা। প্রথমে আমরা 25 ডিগ্রির পানি নেব, 20 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি। এই 20 ডিগ্রির পানিকে আমরা 0 ডিগ্রির পানি করব, 0 ডিগ্রি পানি করব। এই 0 ডিগ্রির পানিকে আমরা 0 ডিগ্রি বরফ করব,
0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ করব। এই 0 ডিগ্রি বরফকে আমরা -5 ডিগ্রির বরফ করব, -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ করব। তার মানে আমাদের এখানে কিন্তু -10 পর্যন্ত বরফ বানানোর দরকার নাই। তাহলে এখানে সূত্র হবে তোমার, এই যে এখানে সূত্র হবে MST, এখানে সূত্র হবে তোমার ml, আর এখানকার সূত্র হবে কত, MST। এই ধাপটা একটু তোমার মনে মনে চিন্তা করতে হবে আর কি, এটা ঠিক আছে। তার মানে আমরা এই ফ্রিজের ভিতরে পানি নিব, ফ্রিজের ভিতরে পানি নিব, এই পানিটা কি করবে, তাপ ছেড়ে দিবে, পানিটা কি করবে, তাপ ছেড়ে দিবে। যে তাপটা ছাড়বে ওই তাপটা হচ্ছে Q1, যে তাপটা ছাড়বে এই তাপটা হচ্ছে Q1, বুঝতে পারছি? আচ্ছা, আবার এই Q1টা এখান থেকে বের করা যাবে, আবার Q1টা আবার এই যে MST ml দিয়েও বের করা যাবে। আচ্ছা, অঙ্কটা আমরা পরে যাচ্ছি, তার আগে আমরা যে টেম্পারেচার দেওয়া আছে ওই টেম্পারেচার দিয়ে একটা কপ বের করতে পারবা? যে টেম্পারেচার দেওয়া আছে আমি করি অঙ্কটা। তার আগে ধরে নেই, মনে করি m পরিমাণ বরফ জমানো সম্ভব, m পরিমাণ বরফ কত পরিমাণ, তাই চাইছে না? তো বরফ জমানো সম্ভব, প্রতি বর্ষের মধ্যে কত বরফ জমানো সম্ভব, এই দেখো কত বরফ জমানো সম্ভব। মনে করি m পরিমাণ বরফ জমানো যাবে, এটা। আচ্ছা, আমরা যেটা এখন করবো, দুইটা টেম্পারেচার দিয়ে আমরা কপ বের করবো। কপটা কি কাজে লাগবে একটু পরে বুঝবা। তাহলে কপ ইজ ইকাল টু হবে টি মিনিমাম, নিচে হবে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। আমি যদি মান বসাই দিই একটু জায়গা কমানোর জন্য, মান যদি বসাই দিই তাহলে এরকম আসবে, টি মিনিমাম মান হলো 263, আর এটা হলো 293 মাইনাস 263 ইজিক্যাল টু, এখানে রেজাল্ট আসবে 8.766। ওকে। আচ্ছা, আমাদের আরেকটা ডাটা লিখতে মনে নাই, এই যে প্রতি অশ্ব ক্ষমতায়, মানে ডব্লিউর মান দেওয়া আছে 1 HP, তাহলে আমরা ডব্লিউর মানটা লিখে ফেললাম 1 HP। এই যে প্রতি অশ্ব ক্ষমতায়, ক্ষমতা কত, 1 অশ্ব ক্ষমতা, প্রতি অশ্ব ক্ষমতা মানে 1 হর্স পাওয়ার। আচ্ছা, 1 হর্স পাওয়ারে রাখলে হবে না, এটারে যে আমি 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 0.746 কিলোজুল পার সেকেন্ড, 1 HP সমান কিলোজুল পার সেকেন্ডে করে নিলাম এটা। তাহলে এখানে আমরা কপ পাই কেমনে, এখানে আমরা আবার কপের সূত্র লিখি, এগেইন কপ ইজ ইকাল টু হয়েছে Q1 ভাগ W, বা এই কপের মান আমরা জানি এখন, এই যে কপের মান কত, 8.766, এখানকার কপ আর এখানকার কপ একই হবে, কিন্তু যদি আইডিয়াল অ্যাকচুয়াল কথা বলে নাই তাহলে এখানকারটা আর এখানকারটা একই হবে। এখানকার কপের মান ওইটাই ধরলাম 0.876 ইজ ইকাল টু Q1 ভাগ W। সুতরাং এখান থেকে W মান বসাই দিই, W মান হচ্ছে 0.746, একক হয়েছে কি, কিলোজুল পার সেকেন্ড। তাহলে এখান থেকে Q1 এর মান কত আসবে, Q1 এর মান আসবে তোমার 6.5399, এটা হচ্ছে কিলোজুল পার সেকেন্ড। Q1 এর মান এটা আসছে। ওকে, আমরা মোটামুটি অঙ্কের অর্ধেক পর্যায়ে চলে আসছি। আমরা যে Q1টা বের করলাম না, এই Q1টা আরেকভাবে বের করা যায়। এই Q1 বের করার নিয়ম হচ্ছে, দেখো যে Q1 ইজ ইকাল টু, আবার লিখি, Q1 ইজ ইকাল টু MST প্লাস ML প্লাস হয়েছে MST। এই Q1টা আরেকভাবে বের করা যায় না, কারণ আমরা যে পরিমাণ বরফ পানি এখানে দিলাম ওই পরিমাণ বরফই তৈরি হবে, এবং ওই পানির থেকে তাপটা বর্জনকৃত তাপটা হচ্ছে Q1। এখান থেকে যে Q1টা বের করছি এটা হচ্ছে এই Q1টা, যেটা। আবার আমরা পানি দিলে পানিও একটা তাপ বর্জন করবে, ওই বর্জনকৃত তাপটা Q1, যে পানি কত তাপ বর্জন করবে, এই যেটা MST প্লাস ML প্লাস MST। মান বসাই দিই, এম এর মান আমরা জানি না, বের করতে হবে। এম এর মান বসাই দিলাম, এম এর কোনো একক বসাবো না, ইন্টু এস পানির আপেক্ষিক তাপ হয়েছে তোমার 1 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি কেলভিন, কিন্তু আমরা এখানে কিলোজুলে করতেছি, তাহলে 1 কিলো ক্যালোরি যদি কিলোজুল করি তাহলে এটা আসবে 4.2, একক হবে তোমার কিলোজুল পার কেজি কেলভিন, ইন্টু তাপমাত্রার পার্থক্য কত, 20 থেকে 0-তে আসবে, তাহলে 20 ডিগ্রি কেলভিন, 20 কেলভিন। এই যে এখানে দেখো 20 থেকে কত আসবে, 0-তে আসবে, 20 ডিগ্রি কেলভিন, প্লাস ML
ml, m এর মান আমরা জানি না, বসাই দিলাম, ইন্টু l এর মান দেওয়া আছে দেখো 80 কিলো ক্যালোরি পার কেজি, কিন্তু আমরা কিলো ক্যালোরিতে অঙ্ক করতেছি না, আমরা করতেছি কিলো জুলে, তাহলে 80 ইন্টু 4.2, 80 ইন্টু 4.2 একক হবে তোমার কিলো জুল পার কেজি, 80 ইন্টু 4.2 করে ফেললাম। তারপরে যোগ এমএসটি, এম ইন্টু এই যে এখান থেকে বরফ, দেখো বরফ থেকে বরফ আসতেছে এমএসটি, তাহলে ভর ইন্টু এস, এস মানে হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ হয়েছে 0.5, এই যে 0.5 বসাবো না আমরা, 0.5 আসছে কিলো ক্যালোরিতে, 0.5 এর সাথে আমরা 4.2 গুণ দিয়ে দিব, তাহলে কিলো জুলে চলে আসবে, এটা হচ্ছে কিলো জুল পার কেজি, এই যে এটা কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। আমরা 0.5 লিখছি, 0.5 এর সাথে 4.2 গুণ দিলাম, কারণ কিলো জুলে নিয়ে নিয়েছি, কিলো ক্যালোরি ছিল কিলো ক্যালোরি নিয়ে নিয়েছি, ইন্টু তাপমাত্রা পার্থক্য হয়েছে 0 থেকে 5, 0 থেকে 5 মানে 5 ডিগ্রি কেলভিন, 5 কেলভিন। আচ্ছা, এখন আমরা যদি এই কিউ এর মান বসাই দিই, এখানে কিউ ওয়ান এর মান বসাই দিতে পারি না, এটা এই যে কিউ ওয়ান এর বদলে আমরা পরের লাইনে এই যে এটা বসাই দিই 6.5399, এককটা কি কিলো জুল পার সেকেন্ড, কিলো জুল পার সেকেন্ড, এই মানটা বসাই দিছি। এখন যদি আমি একক কাটাকাটি দিই, এখান থেকে এম এর একটা মান চলে আসবে, সুতরাং এম এর একটা মান চলে আসবে, একক যদি কাটাকাটি দেই, দাঁড়াও একটু, একক যদি কাটাকাটি দেই, কাটাকাটি দিলে এম এর একটা মান চলে আসবে, এম এর মান আসবে তোমার এইটা 0.01519, এটা কেজি পার সেকেন্ড আসবে, কেজি পার সেকেন্ডে আসবে, কিন্তু আমাদের সেকেন্ডে চাই না মানটা, আমাদের চাইছে প্রতি ঘন্টায়, ঘন্টায় কত হবে, এটা 36 সাথে গুণ দাও, 36 তে গুণ দিলে এটা আসবে 54.68 কেজি পার আওয়ার, এটি আনসার। ওকে, বুঝতে পারছো তো? আচ্ছা, আমরা এখন এই অঙ্কটা করবো, অঙ্কটা একটু পরে দেখি। একটি এয়ার কন্ডিশনার যার যখন বাহিরের তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কোনো এক জায়গায় 1 কেজি সেকেন্ড হারে 15 ডিগ্রি সেন্টিগ্রেড বাতাস সরবরাহ করে, এয়ার কন্ডিশন চালাতে কত পাওয়ার দরকার হবে? এখন এসির ব্যাপারটা কিন্তু আমি যে থিওরি বুঝাইছি ওই থিওরিতে ক্লিয়ার করি নাই, ওখানে কি কি ক্লিয়ার হয়েছে, ইঞ্জিন, রেফ্রিজারেটর এবং হিট পাম্প, এটা ক্লিয়ার করি নাই, কারণ হলো কারণ এগুলো সবই আসলে একই সিস্টেম, রেফ্রিজারেটরে যে যে কাজ করে হিট পাম্পে একই কাজ করে, তুমি হয়তো ওখানে আলাদা আলাদা বলছি আমি, কিন্তু কাজ মূলত কাজ কি একই, কিন্তু তাহলে এসি যে কাজটা করে এটা রেফ্রিজারেটরের কাজ, এসি যে কাজটা করে এটা হিট পাম্পের কাজ, ঠিক আছে, কিন্তু প্রত্যেকে আবার আলাদা আলাদা, কারণ প্রত্যেকে কিছু কিছু বৈশিষ্ট্য আলাদা আছে, যেমন এসি হিট পাম্পের মতোই কাজ করবে, এসিটা ঠিক কার মতো কাজ করবে, হিট পাম্পের মতো কাজ করবে, কিন্তু এখানে আবার অতিরিক্ত কাজও কিছু করবে, যে এয়ার কন্ডিশনিং মানে ভিতরের হিউমিডিটি কন্ট্রোল করবে, অনেক কিছু করবে। আবার রেফ্রিজারেটর কিন্তু হিট পাম্প আর রেফ্রিজারেটর একই, হিট পাম্প এসি রেফ্রিজারেটর একই, কিন্তু রেফ্রিজারেটর আবার বিশেষ কিছু কাজ আলাদা আলাদা করে, যার কারণে প্রত্যেকটাই কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে আলাদা আলাদা নাম, কোনোটার নাম দিছি আমরা এসি, কোনোটার নাম দিছি হিট পাম্প, কোনোটার নাম দিছি রেফ্রিজারেটর, কিন্তু আসলে মূলত সবই একই জিনিস, মূলত সবই একই জিনিস, কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে একই জিনিস, কিন্তু মূল কাজটা কিন্তু একই তাদের, ঠিক আছে। এই জন্য আমি এসিটাকে তখন আলাদাভাবে দেখাই নাই, তাহলে এখন একটু দেখাই, ওখানে এসিটা আসলে হিট পাম্প, এসি এবং রেফ্রিজারেটর যে একই জিনিস, তোমাদের একটু দেখায় নিয়ে আসি। হ্যাঁ, আমাদের সেই আগের ক্লাসে থিওরি ক্লাস যখন করছিলাম তখন যে একটা পেজের কথা বলছিলাম, যে পেজটা ছবি তুলে রাখো, ওই ছবিটার মধ্যে আমরা যাচ্ছি এখন একটু। এই যে দেখো, এখানে ইঞ্জিন, রেফ্রিজারেটর এবং হিট পাম্প ছিল, ঠিক আছে। ইঞ্জিনের ব্যাপারটা তো আমি বুঝছি, রেফ্রিজারেটর ব্যাপারটা বলি। রেফ্রিজারেটর কি করে, সবসময় ঠান্ডা কক্ষ থেকে তাপ বের করে নেয়, রেফ্রিজারেটর কাজই হচ্ছে কি ঠান্ডা কক্ষ থেকে তাপ বের করবে, রেফ্রিজারেটর কিন্তু গরম কক্ষ থেকে তাপ বের করবে না, কোথা থেকে তাপ বের করবে, ঠান্ডা কক্ষ থেকে তাপ বের করবে। তাহলে এখানে দেখো রেফ্রিজারেটরের কাজের মধ্যে এখানে আমরা এইটা মার্ক করে ফেললাম, আমরা এতদিন তো রেফ্রিজারেটর অঙ্ক করছি, এখন এই যে আবার একটু ক্লিয়ার হোক, এখানে এই রেফ্রিজারেটর কাজ হচ্ছে এখানে, মানে ঠান্ডা থেকে বের করে নেবে, ঠান্ডার থেকে তাপ বের করে নেবে। এই জন্য রেফ্রিজারেটর সূত্র কি, কপ ইজিক্যাল টু টি মিনিমাম, মানে এই যেখানে টি মিনিমাম, নিচে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম, এটা না কিন্তু ম্যাক্সিমাম না কিন্তু, আর কপ অ্যাকচুয়াল ইজিক্যাল টু এখানে হচ্ছে কিউ ওয়ান, এই যে কিউ ওয়ান দিছে উপরে, তারপরে কিউ টু মাইনাস কিউ ওয়ান, বুঝতে পারছি, মানে এইটার মধ্যে মার্ক করো তুমি। আবার হিট পাম্পটা কি, হিট পাম্পটা হয়েছে একই,
হিট পাম্প আর রেফ্রিজারেটর একই, দেখাচ্ছি আমি তোমাদের। হিট পাম্পটা হচ্ছে কি, হিট পাম্প দুইভাবে কাজ করে। একটা হচ্ছে সে ঠান্ডা কক্ষ থেকে তাপ বেরো করে, আবার গরম কক্ষে সরবরাহ করে, দুইটা কাজ হবে। একটা হচ্ছে সে কুলিং হিসাবেও কাজ করে, আবার হিটিং হিসাবেও কাজ করে। কিভাবে কাজ করে দেখি বলি। সে কুলিং হিসাবেও কাজ করে, আবার হিটিং হিসাবেও কাজ করে। আমরা দুইটা সূত্রে দেখাচ্ছিলাম, প্রথমে দেখছিলাম হিটিং হিসাবে, তারপরে দেখাচ্ছিলাম কুলিং হিসাবে। কিন্তু কোথাও যদি কোনো হিট পাম্প দেখো বলছে, তাহলে কিন্তু সে হিটিং হিসাবে কাজ করে। আমরা ধরে নেব যে হিট পাম্প করতেছে, মানে কি সে হিট সরবরাহ করতেছে। তাহলে যদি হিটিং হিসাবে কাজ করে তাহলে পার্ট হয়েছে এইটা, যদি হিটিং হিসাবে কাজ করে তাহলে পার্ট হয়েছে তার এইটা। তখন সূত্র হবে কি দেখো তো, এখানে টি ম্যাক্সিমাম, এই যে টি ম্যাক্সিমাম মাইনাস টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। আবার যদি তাপ দেওয়া করি তাহলে এই যে কিউ টু, এই যে উপরে কিউ টু, নিচে কিউ টু মাইনাস কিউ ওয়ান। এখন তুমি হয়তো অনেকের ভুল ধারণা আছে যে হিট পাম্প সবসময় মনে হয় হিটিং হিসাবে কাজ করে, কিন্তু আমাদের বইয়ে এই দুইটা অঙ্ক আছে, দেখবা কুলিং হিসাবে কাজ করে। কুলিং হিসাবে যখন কাজ করবে তখন কি দেখো তো, কুলিং হিসাবে যখন কাজ করবে তখন সূত্র হবে এই যে এইটা, কুলিং পার্ট, মানে ঠান্ডা থেকে বের করে নিয়ে আসবে। তো কি, এই যে টি মিনিমাম, এই যে টি মিনিমাম, নিচে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। আবার তাপ দিয়ে যখন করবো কিউ ওয়ান, নিচে কিউ টু মাইনাস কিউ ওয়ান। একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা কিন্তু আসলে রেফ্রিজারেটর, এই অংশটা কিন্তু রেফ্রিজারেটর। দেখো মিলাই দেখো, এই যে এটার সাথে এই পাশের সাথে, এই যে এই পাশের সাথে মিলাই দেখো। তাহলে আমি বলতে পারি যদি কোনো হিট পাম্প কুলিং হিসাবে কাজ করে তখন সে আসলে রেফ্রিজারেটর। কোনো হিট পাম্প যদি কুলিং হিসাবে কাজ করে, এই যে কুলিং হিসাবে কাজ করে, তো সে আসলে কি করতে, রেফ্রিজারেটরের কাজটাই করতেছে। তার মানে হিট পাম্পটা দুই রকম ইউজ করতে পারি। হিট পাম্পকে আমরা দুইভাবে ইউজ করতে পারি, হিটিং হিসাবে ইউজ করতে পারি, আবার রেফ্রিজারেটর হিসাবে ইউজ করতে পারি, মানে কুলিং হিসাবে। কুলিং মানে কি, রেফ্রিজারেটর। হিট পাম্পকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে হিটিং হিসাবে ব্যবহার করতে পারি, আর একটা কুলিং হিসাবেও ব্যবহার করতে পারি। বুঝতে পারছো? তার মানে হিট পাম্প আর রেফ্রিজারেটর একই, কিন্তু শুধু রেফ্রিজারেটর কিন্তু শুধু কুলিং হিসাবে কাজ করে, রেফ্রিজারেটর কখনোই হিটিং হিসাবে কাজ করবে না। তাহলে হিট পাম্প কী করবে, দুইভাবেই কাজ করতে পারে, একবার হিটিং হিসাবে কাজ করতে পারে, কুলিং হিসাবেও কাজ করতে পারে। এখন আসে এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার হিট পাম্পের মধ্যে একই, এয়ার কন্ডিশনার হিট পাম্প একই, কিন্তু একটু পার্থক্য আছে। হিট পাম্প শুধু হিট পাম্প করে বসে থাকবে, কিন্তু এয়ার কন্ডিশনার অতিরিক্ত অনেক কাজ করবে, যেমন হিউমিডিটি কন্ট্রোল করবে, আরও অনেক কিছু কন্ট্রোল করবে এয়ার কন্ডিশনার। তাহলে হিট পাম্প আর এয়ার কন্ডিশনার মূলত একই জিনিস, কিন্তু এয়ার কন্ডিশনার অতিরিক্ত একটু কাজ করে, এজন্য নাম এয়ার কন্ডিশনার। তাহলে এয়ার কন্ডিশনার কীভাবে কাজ করে, এয়ার কন্ডিশনার হিট পাম্পের মতো হিটিং হিসাবে কাজ করে, কুলিং হিসাবেও কাজ করে। এয়ার কন্ডিশনার হিটিং হিসাবেও কাজ করে, কুলিং হিসাবেও কাজ করে। তার মানে আমরা এয়ার কন্ডিশন বলতে বুঝি হিট পাম্প, এয়ার কন্ডিশন বলতে আমরা ম্যাথমেটিক্যালি এটা বুঝবো কি হিট পাম্প, কিন্তু প্র্যাকটিক্যালি দুইটার কিন্তু বিস্তর পার্থক্য আছে। হিট পাম্প আর এয়ার কন্ডিশন এক না, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা যখন অঙ্ক করব আমাদের এখানে, তখন হিট পাম্প আর এয়ার কন্ডিশনার একই। আর আমি মূলত বলছিলাম যে সমস্যাটা কোথায় হবে, রেফ্রিজারেশন অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কখন, যখন তুমি হিট পাম্পের অঙ্ক করতে যাবে তখন দেখবো সূত্র তোমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মানে তালগোল পাকায় ফেলতেছো। আমরা হিট পাম্পের অঙ্ক এখনো শুরু করি নাই, তাহলে হিট পাম্প যখন করব তখন দেখবা যে এই এয়ার কন্ডিশনের মতো অঙ্ক করতেছি। তাহলে আমরা এখন যে অঙ্কটা করব এটা হচ্ছে এয়ার কন্ডিশনের অঙ্ক করব, এবং এইটা এয়ার কন্ডিশন দুইভাবে কাজ করে, হিটিং হিসাবে কাজ করে, কুলিং হিসাবেও কাজ করে। তাহলে আমরা অঙ্কে যাই, এই এয়ার কন্ডিশন অঙ্ক করার পরে আমরা হিট পাম্পের অঙ্ক করব, করার পরে আমাদের এই জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হবে। সুতরাং এখনই ঘাবড়ানোর কিছুই নাই, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কে চলে যাই, এয়ার কন্ডিশনের অঙ্কে চলে যাই। এয়ার কন্ডিশন অঙ্কটা আমরা এইটা করব। একটি এয়ার কন্ডিশনার যখন বাহিরের তাপমাত্রা 35 ডিগ্রি, ঠিক আছে, তখন কোনো জায়গায় আমি জানি না 1 কেজি পার সেকেন্ড হারে 15 ডিগ্রি সেন্টিগ্রেড আমার বাতাস সরবরাহ করে। তার মানে 35 ডিগ্রি থেকে সে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে বাতাস, 35 ডিগ্রি সেন্টিগ্রেড যে বাতাসটা থাকে সে ঠান্ডা করে কত ডিগ্রি করে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড করে। 35 ডিগ্রি সেন্টিগ্রেডের যে সে বাতাসটা থাকে সেই বাতাসকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করে সে কোনো এক জায়গায় সরবরাহ করে, এটার অর্থ হচ্ছে এইটা। তাহলে বলো দেখি এয়ার কন্ডিশনার কতটুকু তাপ বর্জন করে, মানে কতটুকু তাপ সরবরাহ করে। এই তাপ সরবরাহ পরিমাণটা আমি লিখি, দেখো এসি কর্তৃক, আমি বাকি অঙ্ক পরে করি, আগে এটা লিখে নেই। এসি কর্তৃক, সরি, এসি মানে এয়ার কন্ডিশনার কর্তৃক, এসি কর্তৃক তাপ সরবরাহের পরিমাণ, তাপ সরবরাহ
পরিমাণ কত হবে বলো দেখি। এসি কর্তৃক তাপ সরবরাহ পরিমাণ হবে এমএসটি, এমএসটি। এসি কর্তৃক তাপ সরবরাহ এমএসটি না, এম এর মান দেওয়া আছে কত, 1 কেজি। তাহলে আমি লিখে ফেলি 1 কেজি আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নেই, এমএসটি না লিখে আমি অন্য কিছু লিখি, এমএসটি আর কি, কিন্তু আমি এয়ার কন্ডিশনার আসলে কনস্ট্যান্ট প্রেসার হিসেবে কাজ করে, কনস্ট্যান্ট ভলিউম না। আমরা দুইভাবে তাপ বের করতে পারি, দুইভাবে বের করার সূত্র হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু, আমরা জানি এম সিপি টি2 মাইনাস টি1, টি2 মাইনাস টি1, এটা লেখা যায় না? এটা আসলে এমএসটি, এম এই সিপিটা হচ্ছে এস আর এটা হচ্ছে টি, এমএসটি, এম সিপি টি2 মাইনাস টি1, এটা লিখবো আমরা, তাহলে আমাদের ডাইরেক্ট লেখা হয়ে যাবে। তাহলে কি হবে, এম এস টি, এম এস টি না লিখে আমরা লিখবো এম সিপি টি2 মাইনাস টি1। লিখে দেখো, লিখতেছি এম সিপি টি2 মাইনাস টি1, আমি টি2 মাইনাস টি1 লিখলাম, বড় মাইনাস ছোট লিখবো আর কি। আচ্ছা, তাহলে কত হবে, এম এর মান হচ্ছে 1, এককটা লিখি দেখো, একক হচ্ছে কেজি পার সেকেন্ড, ইন্টু সিপির মান কত, সিপির মান হচ্ছে 1.005, এটা হচ্ছে একক হচ্ছে কিলোজুল পার কেজি কেলভিন, তাই না? আর টেম্পারেচার পার্থক্য 35 থেকে 15 বাদ, 35 থেকে 15 বাদ, আর 35 থেকে 15 বাদ দিলে কত থাকে, 20 ইন্টু 20 ক্যালভিন। বলো তো ক্যালভিন লিখলাম কেন, 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড বাদ দিলে 20 ডিগ্রি ক্যালভিন থাকে কীভাবে, কারণ বিয়োগের ক্ষেত্রে ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি ক্যালভিন একই জিনিস। তাহলে এখান থেকে এম এর তাপ সরবরাহ পরিমাণ আসে দেখো কত, কাটাকাটি দাও, এই কেলভিন এল কেলভিন কাটাকাটি যাবে, এই কেজি কাটাকাটি থাকবে, তাহলে এখান থেকে একটা মান আসবে, এটা হচ্ছে মান আসবে 20.1 কিলোজুল পার সেকেন্ড, মানে তাপ সরবরাহ পরিমাণ হচ্ছে 20.1 কিলোজুল পার সেকেন্ড। মানে এসি একটা জায়গায় তাপ সরবরাহ করে, এসি একটা জায়গায় তাপ সরবরাহ করে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু মনে রাখো, এসি কত তাপ সরবরাহ করে, 20.1 কিলোজুল। আমি মুছে ফেলি, হ্যাঁ মুছে ফেলি, এসি এতটুকু তাপ সরবরাহ করে। এখন আমি এসির যে চিত্রটা আমরা সবসময় যে চিত্র আঁকি, ওই চিত্র ধরেন একটা চিত্র আঁকি, দেখো একটা একটা জায়গা হিট পাম্পের মতো কাজ করবে, আমরা শুধু এসি লিখবো এখানে, এসি। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে সেই 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা ধরলাম আমি 35 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে বাইরে থেকে তাপটা নিবে, সে এখানে নিয়ে সরবরাহ করবে, বাইরে থেকে তাপটা নিবে নিয়ে এখানে সরবরাহ করবে। কত ডিগ্রি সরবরাহ করবে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড সরবরাহ করবে, মানে 35 থেকে বাইরের তাপটা নিয়ে আসে ভিতরে সরবরাহ করবে, তার মানে এখানে সরবরাহ করবে, তাই না? তাহলে এখান থেকে যে তাপটা নিবে, এই তাপটা যদি আমি Q1 ধরি, এই তাপটা যদি আমি Q2 ধরি, ঠিক আছে, এইটা যদি আমি টি ম্যাক্সিমাম ধরি আর এটা যদি টি মিনিমাম ধরি, ধরা যায় না? চিত্র তুমি যেভাবে আঁকতে পারো, উল্টা আঁকবা, অনেক সময় দেখবো বইয়ের চিত্র উল্টা আছে, আমি একটা অন্য রকমের, তাই না? তুমি এরকম না এরকম আঁকতে পারো, উল্টা ভাবে আঁকতে পারো। আচ্ছা, আমি এইভাবে আঁকি আগে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে টি মিনিমাম, আর এটা হচ্ছে কত, টি ম্যাক্সিমাম, আর এসিটি কি দিতে হবে, একটা কাজ দিতে হবে, এই ডব্লিউ। অথবা চিত্রটা তুমি এইভাবে আঁকতে পারো, অনেকে এই চিত্র আঁকা নিয়ে হয়তো একটু গন্ডগোল হচ্ছে, কারণ আমি যেভাবে আঁকছি বই ওইভাবে নাই, অন্যভাবে আছে, আমি তাহলে অন্যভাবে আঁকি। ধরো এখানে একটা আছে, এটা হচ্ছে এসি, এখান থেকে তাপ এখানে যাবে, এটা ডব্লিউ দিয়ে দিলাম একটা। মনে করি এখান থেকে তাপটা নিবে, এখানে সে ছাড়বে, যেখান থেকে নিবে ওই তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি, আর যেখানে ছাড়বে এটা হচ্ছে 15 ডিগ্রি। যেখান থেকে নিবে সে 35 ডিগ্রি, যেখানে ছাড়বে এটা কত ডিগ্রি, 15 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টি ম্যাক্সিমাম, এটা হবে তখন টি ম্যাক্সিমাম, আর এটা হবে কত, টি মিনিমাম।
তাহলে এই চিত্র উল্টাপাল্টা হয়ে গেল না, কিন্তু একই, এখান থেকে করলেও অঙ্ক হবে, এখান থেকে করলেও অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। আমি এভাবে আঁকছি তাহলে এইভাবেই তোমার ভয় পেয়ে যাবে তা না কিন্তু, কিংবা অন্যভাবে আঁকলে যে হবে না তা না, আমি যেভাবে আঁকছি এটা হচ্ছে এইভাবে। এখন তাহলে আমি ডাটা গিভেনটা একটু লিখে ফেলি, ডাটা গিভেন যদি লিখি তাহলে এরকম হবে, দেখো ডাটা গিভেন লিখি, দেখো ডাটা গিভেন বলো দেখি, তাহলে টি মিনিমাম কত আছে, টি মিনিমাম ইজিক্যাল কত, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত ডিগ্রি ক্যালভিন, 288 ডিগ্রি ক্যালভিন, 288 ক্যালভিন। আর টি ম্যাক্সিমাম ইজিক্যাল টু কত, টি ম্যাক্সিমাম ইজিক্যাল টু কত, তোমার 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 35 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ক্যালভিন, 308 ডিগ্রি ক্যালভিন, 308 ক্যালভিন, ঠিক আছে। আচ্ছা, বলছি এয়ার কন্ডিশনার কত পাওয়ার দরকার, মানে ডব্লিউ ইজিক্যাল টু কত, ডব্লিউ ইজিক্যাল টু হোয়াট, ডব্লিউ ইজিক্যাল টু হোয়াট। আর এখানে কোথায় তাপ সরবরাহ করবে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড সরবরাহ করবে না 35 ডিগ্রি, এখানে সরবরাহ করবে। কত তাপ সরবরাহ করবে এটা আমরা বের করছি একটু আগে, যে কিউটোটা বের করছি, এই যেটা এই কিউটোটা বের করছি। কিউটো ইজিক্যাল টু কত বলো দেখি, 20.1 কিলোজুল পার সেকেন্ড। এই কিউটোটা কিন্তু আমরা বের করছি, কিউটোটা বের করছি, কিউটোটা বের করছি, বের করছি না ওই যে এমএসটি দিয়া। আচ্ছা, এখন আসো, এই এয়ার কন্ডিশনটা কি, সে তাপ দিতেছে না তাপ বের করতেছে, কোন হিসাবে কাজ করতেছে, সে আসলে কোন এক জায়গায় তাপ দিতেছে, হিটিং এর জন্য ব্যবহার করা হচ্ছে, কোন এক জায়গায় সে তাপ দিতেছে, যেখানে দিতেছে তার মানে তার কাজটা কিন্তু এই পার্টে, এখান থেকে বের করার কাজ না, সে কোনো জায়গায় যত দিতেছে, হিট পাম্পের অঙ্ক করলে এটি ক্লিয়ার হবে, আরো বেশি ক্লিয়ার হবে, সে কাজটা করতেছে এই পার্টে, সে তাপ দিতেছে কোথাওকে, সরবরাহ করতেছে, তাই না, সরবরাহ করতেছে, বের করতেছে না। মনে করো কোন এক জায়গা থেকে সেটাই না বের করে ফেলতেছে তা না, তার কাজটা কি সরবরাহ করা, তার মানে কাজটা তার এই পার্টে। আমি যদি তাহলে কপ লিখি, কপের সূত্রটা এরকম, দেখো যেখানে দেখো কপ যদি লিখি এসির কপ যদি লিখি, তাহলে এটা হবে টি মিনিমাম, এখানে উপর হবে টি মিনিমাম আর নিচে হবে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম, লেখা যায় না, কপ যদি বের করি এটা, তাহলে এখানে যদি মান বসাই দেয়, টি মিনিমামের মান কত বলো দেখি, 288, আর টি ম্যাক্সিমামের মান কত, 308 মাইনাস হয়েছে 288, তাহলে এখান থেকে দেখো একটা কপ চলে আসে, কপের মান আসছে 14.4, 14.4। আচ্ছা, এগেইন আমরা কপ লিখতে পারি এরকম, এগেইন কপ লিখতে পারি আমরা এই পার্টে, এই পার্টে হলে কি Q1 হবে না Q2, Q2 উপরে হবে Q2 আর নিচে বড় মাইনাস ছোট, কোনটা বড় হবে বলো দেখি, Q2 বড় হবে, Q2 মাইনাস Q1, কেমনে বড়, Q2 বড়, কারণ এখানে দেখো ইনপুট হতেছে Q1 আর W আর আউটপুট হচ্ছে Q2, তার মানে আমরা লিখতে পারি Q1 প্লাস W ইজিক্যাল টু Q2, মানে এই দুটো যোগ করলে Q2 সমান হয়, তাহলে Q2 বড়, তাহলে Q2 মাইনাস Q1। তো এখানে যদি আমি কপের এই পরবর্তী যদি সূত্র লিখি, এরকম লেখা যায় কপ ইজিক্যাল টু লেখা যায় Q2 উপরে আর নিচে Q2 মাইনাস Q1 আমরা W লিখতে পারি। এই ডব্লিউর মানটাই অঙ্কে চাইছে, দেখো এই যে ডব্লিউর মানটাই অঙ্কে চাইছে, তাহলে আমরা যদি মান বসাই দিই, কপের মান কত বসাবো, 14.4 ইজিক্যাল টু কিউটোর মান আমরা জানি, কিউটোর মান হচ্ছে 20.01 মনে হয়, বের করছি না, 20.1 আর ডব্লিউ মানটা আমরা বের করবো, সুতরাং এখান থেকে ডব্লিউর একটা মান চলে আসবে, দেখবা ডব্লিউর মান আসবে তোমার 1.39 কিলোজুল পার সেকেন্ড বা কিলোওয়াট, এটা অ্যান্সার। তাহলে হিট পাম্প এবং এসির অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে যে হিট পাম্প অথবা এসিটা কি হিসাবে ইউজ করতেছে, এটা কি তাপ সরবরাহ করতেছে না তাপ বের করতেছে, বুঝতে পারছি। রেফ্রিজারেটর সবসময় তাপ বের করবে, কোথা থেকে বের করবে, ঠান্ডা কক্ষ থেকে বের করবে, কিন্তু হিট পাম্প এবং এসি দুইভাবে কাজ করতে পারে, সে তাপ বেরও করতে পারে তাপ সরবরাহ করতে পারে। তাহলে এখন যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কটা আমরা তাপ সরবরাহ করছে, সে বের করে নাই। আমরা পরের অঙ্কে যাই, পরের অঙ্কটা হচ্ছে এইটা, ঠিক আছে, পরের অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পড়ি, একটি গাড়ির ইঞ্জিনের থার্মাল দক্ষতা 35%,
গাড়ির ইঞ্জিনের থার্মাল দক্ষতা হচ্ছে 35%। ধরো একটি এয়ার কন্ডিশনার আছে যার অ্যাকচুয়াল কপ থিওরিটিক্যাল কপের 3 অংশ, এটা আমরা জানি অ্যাকচুয়াল কপ থিওরিটিক্যাল কপ কীভাবে ব্যবহার করতে হয়। ইয়াকে ঠান্ডা করার কাজে ব্যবহার করা হচ্ছে। কাকে ঠান্ডা করার কাজে ব্যবহার করা হচ্ছে বলো দেখি, এখানে ভাষাগত একটু সমস্যা আছে। ইহাকে ঠান্ডা করার কাজে ব্যবহার করা হচ্ছে। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইঞ্জিন আর একটা হচ্ছে এসি। ইহাকে বলতে ওই গাড়ির ইঞ্জিনকে, এই ইঞ্জিনকে ঠান্ডা করার কাজে ব্যবহার করা হচ্ছে। তার মানে একটা গাড়ির ইঞ্জিন আছে, ইঞ্জিনকে ঠান্ডা করার কাজে একটা এসি ব্যবহার করা হচ্ছে। একটা গাড়ির ইঞ্জিন আছে, ইঞ্জিনকে ঠান্ডা করার কাজে একটা এসি ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর ঠান্ডা করা হচ্ছে 1 কিলোজুল তাপ অপসারণের জন্য 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেডে কত অতিরিক্ত ফুয়েল এনার্জি দরকার হবে? 1 কিলোজুল তাপ অপসারণের জন্য 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেডে কত অতিরিক্ত ফুয়েল এনার্জির দরকার হবে? বিশাল প্যাচের অঙ্ক, কারণ এই অঙ্কগুলো প্যাচ লাগবে। তুমি যতই পড়ো না কেন, এই ক্লাস যদি না করো তুমি, তোমার প্যাচ লাগবেই, প্যাচ থাকবেই। 1 কিলোজুল তাপ অপসারণের জন্য 60 ডিগ্রি থেকে 95 ডিগ্রিতে কত অতিরিক্ত ফুয়েল এনার্জি দরকার হবে? মানে অতিরিক্ত ফুয়েল এনার্জি মানে হচ্ছে যে আমাদের গাড়িতে এসিটা আছে, এসি চালাইতে একটা খরচ হবে না? এসি না থাকলে কিন্তু খরচ হতো না। আমাদের গাড়িতে যদি কোনো গাড়িতে এসি থাকে, এসি থাকলে অতিরিক্ত কিন্তু এনার্জি খরচ হয়। এসি চালাই কে? এসির তো পাওয়ারটা আসে কোথা থেকে আসে? ইঞ্জিন থেকে আসে। ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য এসি ব্যবহার করবো আমরা। আর এসি যে চালাবো, এসির পাওয়ারটা কোথা থেকে? ইঞ্জিন থেকে আসবে। তাহলে ইঞ্জিনের অতিরিক্ত পাওয়ার খরচ হচ্ছে না এসি চালাইতে গেলে? এই অতিরিক্ত পাওয়ারটা কত আসে? ঠিক আছে, তাহলে আমরা দেখি, অঙ্কটা করার চেষ্টা করি। আমরা একটা এসি আঁকি, ইঞ্জিনের ব্যাপারটা পরে আসি, আমি এসির ব্যাপারটা আগে ক্লিয়ার করি। এসি চালাইতে কত খরচ যায় ওইটাই ইঞ্জিনে খরচ করে। তাহলে একটা এসি আঁকি আমরা। তুমি যে কোনোভাবে আঁকতে পারো, যে কোনোভাবে তুমি আঁকতে পারো, উল্টা পাল্টা যে কোনোভাবে আঁকতে পারো। এটা এসি আঁকতেছি। এসি চালাইতে একটা ডব্লিউ দরকার। এই ডব্লিউটা কে দিবে? ইঞ্জিন দিবে। এসি চালাতে যে ডব্লিউটা, এটা ইঞ্জিন দিবে। এসি কি করবে? এসি কি করবে? তাপ বের করবে, অপসারণ করবে। কোথা থেকে? 60 ডিগ্রি থেকে। কোথায়? 95 ডিগ্রিতে। তার মানে এটা ধরলাম আমি টি মিনিমাম, আর এটা ধরলাম টি ম্যাক্সিমাম এসির জন্য। এইটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কি 95 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এখান থেকে সে তাপ বের করবে আর তাপটা বাইরে এনে ছেড়ে দিবে অপসারণের কাজে। অপসারণের কাজে 1 কিলোজুল তাপ অপসারণ কাজে ব্যবহার করা হচ্ছে। 1 কিলোজুল, 1 কিলোজুল যে তাপ অপসারণ করার ব্যবহার করছে, 1 কিলোজুল কত মিনিটে বা কত সেকেন্ডে, এটা কি বলছে? দেখো তো, 1 কিলোজুল তাপ যে বের করবে, এই 1 কিলোজুল তাপটা কি কত সেকেন্ডে বা কত, এটা বলে নাই, শুধু বলছে 1 কিলোজুল। ধরি এখান থেকে তাপটা বের করবে Q1, আর এখানে তাপটা ছাড়বে Q2। তাহলে কত কিলোজুল তাপ বের করবে? এই যে 1 কিলোজুল, মানে এটা হচ্ছে 1 কিলোজুল, এই যে এটা। আচ্ছা, এই যে এসিটা তুমি ব্যবহার করতেছে, এই এসিটা কি কাজে ব্যবহার করতেছে? তাপ সরবরাহের কাজে ব্যবহার করতেছে না অপসারণের কাজে ব্যবহার করতেছে? অপসারণের কাজে। তাহলে মূলত তার কাজের সেকশনটা হচ্ছে এই পাশে, এই যে এইটা হচ্ছে তার কাজের সেকশন। এই যে তাপটা বের করা, কোথা থেকে বের করা? গাড়ি থেকে বের করা। গাড়ি থেকে তাপটা বের করবে। গাড়িতে তাপ কোথা থেকে আসবে? ইঞ্জিন থেকে আসবে। ইঞ্জিন গরম হবে, মানুষ আসবে, তাহলে ওখান থেকে গাড়ি থেকে তাপটা বের করবে। বের করার কতটা তাপ বের করে? 1 কিলোজুল। তার মানে এই এসির কাজটা হচ্ছে তোমার এখানে, এসির কাজটা হয়েছে এখানে। কিন্তু একটু আগে যে অঙ্কটা করলাম, এসির কাজটা কিন্তু অন্য জায়গায় ছিল, আমি দেখাচ্ছি দেখো। এই যে একটু আগে যে অঙ্কটা, এসির কাজটা কিন্তু তাপ দেওয়া, সরবরাহ করা, বের করা না, তাপটা দেওয়া। কিন্তু এখন এসির কাজটা কি? এখনকার এসির কাজটা হয়েছে তাপ বের করবে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে যে আমি যে ডাটা গিভেন লিখি এসির ক্ষেত্রে, আমি ইঞ্জিনের ক্ষেত্রে পরে যাচ্ছি, আগে এসির ক্ষেত্রে অঙ্কটা করে নেই। এসির ক্ষেত্রে তাহলে টি মিনিমাম কত বলো দেখি? টি মিনিমাম ইজিক্যাল টু 60 ডিগ্রি সেন্টিগ্রেড। 60 ডিগ্রি সেন্টিগ্রেড, 60 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত ডিগ্রি ক্যালভিন? 333 ডিগ্রি ক্যালভিন, 333 ক্যালভিন। আর টি ম্যাক্সিমাম কত বলো দেখি? টি ম্যাক্সিমাম ইজিক্যাল টু 95 ডিগ্রি সেন্টিগ্রেড। 95 ডিগ্রি সেন্টিগ্রেড, 95 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত ডিগ্রি ক্যালভিন হবে? 95 যোগ 273, সরি
273, তাহলে 366 ডিগ্রি কেলভিন, 366 কেলভিন। ঠিক আছে, এখন যদি আমি বলি এসির কপ বের করতে বলে পারবা? আমি যদি বলি এসির কপ কত, কপ ইজ ইকাল টু কি লিখবো, কপের সূত্র কি লিখবো, টেম্পারেচার কোনটা লিখবো, এইটা, এই যে মিনিমামটা, এই পাশে না এই পাশে, তাহলে টি মিনিমাম নিচে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। আমি যদি বসাই দিই মানটা তাহলে এরকম আসবে, দেখো টি মিনিমামের মান কত 333, আর টি ম্যাক্সিমামের মান কত 368 মাইনাস 333। এখান থেকে একটা কপ চলে আসবে, কপের মান হচ্ছে 9.51। বুঝতে পারছো? আমরা যদি কপের সূত্রটা আবার লিখি, কপের সূত্র যদি আবার লিখি তাহলে লিখবো এরকম, দেখো Q2 ভাগ W, এটা লেখা যাবে এই পাশে Q2 দিয়ে লিখবো কপের সূত্র নাকি Q1 দিয়ে, Q1 দিয়ে লিখবো। আমরা ভুল করছি, এটা Q2 ভাগ W হবে না, এটা হবে Q1 ভাগ W। এটা Q2 ভাগ W না হয় এটা হবে কি Q1 ভাগ W। তাহলে আমি যদি মান বসাই দিই, কপের মান যদি 9.51 বসাই ইজিক্যাল টু Q1 এর মান আমরা দেওয়া আছে 1 কিলোজুল, 1 কিলোজুল বসাই দিলাম 1 কিলোজুল ইন্টু W, বা সুতরাং এখান থেকে W এর মান চলে আসে, দেখো মানে এখানে যদি আমি W মান বসাই তাহলে W মান চলে আসবে, ভুল হয়েছে তো আমাদের নাকি, দাঁড়াও একটু দাঁড়াও, এখানে আসবে তোমার 0.315, এটা হবে কিলোজুল, 0.315 কিলোজুল হবে। বইয়ের মধ্যে সম্ভবত ভুল আছে, আমি দেখতেছি বইয়ে আছে তোমার 3.17 কিলোজুল, এটা হবে 0.315 কিলোজুল। তারপর একটু চেক করতেছি, দাঁড়াও, তাহলে আসলে কত W ইজ ইকুয়াল টু 0.315 কিলোজুল আসছে, এটি ঠিক আসছে। আচ্ছা এই যে ডব্লিউটা, এই ডব্লিউটা এসি পাবে কই, এসিটা নিশ্চয় কেউ দিবে, কে দিবে, ইঞ্জিন দিবে। কোন ইঞ্জিন দিবে, গাড়ির ইঞ্জিন দিবে। তা গাড়ির ইঞ্জিন নিয়ে যে যে ডব্লিউ উৎপন্ন করবে, আচ্ছা গাড়ির ইঞ্জিন আমি একটা আঁকি, এখানে গাড়ির ইঞ্জিনের যে চিত্রটা এটা আঁকি, ইঞ্জিনের চিত্রটা আঁকতেছি, এই ইঞ্জিনের চিত্র আঁকতেছি। ইঞ্জিন থেকে একটা পাওয়ার তৈরি হবে, এই ডব্লিউ তৈরি হবে, তাই না? আচ্ছা এই ডব্লিউ দ্বারা শুধু কিন্তু এই এসি চলবে না, ডব্লিউ দ্বারা ইঞ্জিনও চলবে। ঠিক আছে, মনে করি এটা হচ্ছে ডব্লিউ প্রাইম, এই ডব্লিউ প্রাইম দেওয়া কিন্তু সে ইঞ্জিনও চলবে এসিও চলবে। কিন্তু ঘটনা হয়েছে এই যে ডব্লিউ, এই ডব্লিউ দেওয়া শুধুমাত্র কি চলবে, এসি চলবে। তাহলে আমি যদি বের করতে পারি যে শুধু এই ডব্লিউ নিয়ে কাজ করব আমরা, ইঞ্জিনের ডব্লিউ না, ইঞ্জিনের যে ডব্লিউটা, এই ইঞ্জিনের ডব্লিউটা দিয়ে কাজ দেওয়া কিন্তু সেই ইঞ্জিনও চলবে, গাড়িও চলবে এবং এসিও চলবে। তাহলে এই ডব্লিউ না, আমি যদি এখানে ওই এসি ডব্লিউ বসাই দিই তাহলে এখান থেকে একটা ফুয়েল যে বেরোবে, এই যে ফুয়েল থেকে যে একটা তাপ বেরোবে, এই যে কিউটা বেরোবে Q1, তাই না, এটা হচ্ছে Q2, এই ফুয়েল থেকে যে তাপটা বেরোবে, তাহলে এই ডব্লিউর জন্য কতটুকু তাপ বের হয়, ওইটা হচ্ছে অতিরিক্ত খরচ। আমি যদি ইঞ্জিনের ডব্লিউ বসাই, এখানে ইঞ্জিনের মেইন ডব্লিউ যদি বসাই, ইঞ্জিনের যদি টোটাল কাজ বসায় তাহলে টোটাল ফুয়েল বেরোবে। এই টোটাল ফুয়েলের মধ্যে কী থাকবে, এই টোটাল ফুয়েল খরচের মধ্যে থাকবে ইঞ্জিনের গাড়ির চালানোর খরচ, এসি চালানোর খরচ। কিন্তু আমি যদি এখানে এই ডব্লিউ বসাই, এই ডব্লিউ বসালে যে ফুয়েলটা বেরোবে এখান দিয়ে, এটা এসি চালানোর জন্য যে ফুয়েলটা, এটা অতিরিক্ত ফুয়েল এনার্জি। তার মানে এখানে যদি আমি ডব্লিউর মানটা এসিটা বসাই, এসিটা যদি বসাই তাহলে এই এসির ফুয়েলটা বেরোবে, আর যদি টোটাল ডব্লিউ বসাই তাহলে টোটাল ফুয়েল বেরোবে, ফুয়েল থেকে যে এনার্জি ইকিউটা এটা বেরোবে। তাহলে আমি কি টোটাল ফুয়েল এনার্জি চাচ্ছি না অতিরিক্ত ফুয়েল এনার্জি চাচ্ছি, কোনটা চাচ্ছি দেখো, আমরা চাচ্ছি অতিরিক্ত কত খরচ হবে, তাহলে অতিরিক্ত ডব্লিউ কত এটা বসাইছি, তাহলে এটা হচ্ছে অতিরিক্ত ফুয়েল। ঠিক আছে, আমরা অতিরিক্ত ডব্লিউ বসাই দিলাম, তাহলে ওইটা হচ্ছে অতিরিক্ত ফুয়েল। বুঝাইতে পারছি? আমরা যদি এখানে টোটাল ডব্লিউ বসাইতাম তাহলে টোটাল ফুয়েল খরচ বেরোত, কিন্তু আমরা অতিরিক্ত ডব্লিউ বসাইতেছি, মানে এই যে এটা হচ্ছে অতিরিক্ত ডব্লিউ, মানে এসি চালাইতে যে ডব্লিউটা এটা হচ্ছে অতিরিক্ত, তাহলে অতিরিক্ত ডব্লিউটা বসালে অতিরিক্ত ফুয়েল খরচ হবে, তাহলে আমরা এই কিউ বাই করতে হবে। ঠিক আছে, কিউ বাই করতে হলে সূত্র কি দেখো তো, আমরা জানি দক্ষতা ইজ ইকাল টু
ডব্লিউ ভাগ কিউ, এই যে ডব্লিউ ভাগ কিউ সূত্র এটা না, ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা ইজিক্যাল টু ডব্লিউ ভাগ কিউ। তাহলে আমরা যদি দক্ষতার সূত্র বসাই দিই, দক্ষতারই কত 0.35, ইঞ্জিনের দক্ষতা 0.35 দেখো হয় যেখানে এই যে 0.35 ইজিক্যাল টু ডব্লিউ মান কত বসাবো 0.315 কিলোজুল, আর কিউর মান ওটা বের করব, ফুয়েল খরচটা মানে এই তাপটা কত বেরিয়েছে। সুতরাং কিউ ইজিক্যাল টু আসবে তোমার 0.315 ভাগ 0.35, 0.315 ভাগ 0.35, 0.315 ভাগ হচ্ছে 0.35, তাহলে আসবে তোমার 0.9 কিলোজুল, এটাই অ্যান্সার, 0.9 কিলোজুল অ্যান্সার। ঠিক আছে, বইয়েতে একটু ভুল আছে, আমি দেখতেছি যে বইয়ে ভুল আছে, কারণ এটা নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি ভুল হয়ে থাকে তুমি দেখবা, খেয়াল করবা। তা আমি আজকের ক্লাসে এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আরও 3টা অঙ্ক করব, একটু ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, টেনশনে কিছুই নাই। আজকের ক্লাসে এখানে শেষ দিচ্ছি, খোদা হাফেজ।